বন্ধ হয়ে যাচ্ছে। সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজেরাকে। লিখন বলল, আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি। হয়তো টমেটোর জাত আলাদা ছিল, সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয়। কথা শেষ করে দ্রুত লাহারি ঘরে ফিরল সে। মনে হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে, পাপ মোচন করতে হবে। ঘরে ঢুকে ঢকঢক করে 2 গ্লাস পানি খেলো। হেমলতা ঘুমাচ্ছেন, নয়তো পদ্মজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে। পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহ তোয়ালার প্রতি শুকরিয়া আদায় করলো। হেমলতা সালোয়ার কামিজ সেলাই করছিলেন, তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো। হেমলতা শাড়ির আঁচল মাথায় টেনে নেন, জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকান। লোকটি হেসে বলল, আমি মিলন, শুটিং দলের। হেমলতা জোরপূর্বক হাসেন আর চোখে ঘরের দরজার দিকে তাকান। পদ্মজা ঘুমাচ্ছে, দরজাটা লাগানো উচিত। কোনো দরকার? না, এমনি দেখতে আসলাম। কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম, আর ওই দিকটায় আসা হয়নি। হেমলতা পেঁচিয়ে কথা বলা পছন্দ করেন না, সরাসরি বলে উঠলেন, এদিকে আসা নিষেধ, আপনাদের বলা হয়নি। মিলনের চোখে মুখে ছায়া নেমে আসে। সে অপমান বোধ করল, আমতা আমতা করে বলল, ইয়ে, আচ্ছা আসছি। মিলন স্থান ত্যাগ করল। যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না। হেমলতা চোখ বুজিয়ে জীবনের হিসেব কষেন। এরপর ঘুমন্ত পদ্মজার দিকে তাকান। পূর্ণার চেয়ে পদ্মজার বেশি আগ্রহ শুটিং দেখায়। টিনের ছিদ্র আরও 2টো করেছে। লেখন শাহকে দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয়। এই অনুভূতির নাম সে জানে না। শুটিংয়ে লিখন শাহ কত ভালোবাসেন চিত্রা দেবীকে। পদ্মজা দেখতে খুব ভালো লাগে। পূর্ণা তেলের বোতল নিয়ে বলল, আপা, তেল দিয়ে দাও না। সোনা বোন, একটু দাঁড়া। পদ্মজা ছিদ্র দিয়ে লিখন শাহর হাসি, কথা বলার ভঙ্গি দেখছে। লজ্জাও পাচ্ছে খুব। সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে। এই আপা, পরেও তো দেখতে পারবাই, দিয়ে দাও না। আর একটু, শুটিং শুরু হচ্ছে, একটু। পূর্ণার বিরক্তিতে রাগ হয় খুব, কিন্তু সে তার আপাকে কিছু বলবে না। তার সব ইচ্ছের সঙ্গী, সব গোপন কথার সাক্ষী তার আপা। সে তার আপাকে খুব ভালোবাসে। মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বেশি বোধ হয় সে তার আপাকেই ভালোবাসে, বা হয়তো না। পদ্মজা মিটিমিটি হাসছে। পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিল। না, তার এখন ভালো লাগছে না এসব দেখতে। চোখ সরিয়ে নিল। কি রে পদ্ম, কি দেখছিস? হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা চমকে উঠল, আরক্ত হয়ে উঠল। ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয়, তেমন অনুভূতি হচ্ছে পদ্মজার, বা আরও ভয়ঙ্কর অনুভূতি। হেমলতার দৃষ্টি টিনের ছিদ্রে গেল। সাথে সাথে পদ্মজা অনুভব করল তার পায়ের নিচের মাটি কাঁপছে। পূর্ণা ভয়ার্থ চোখে একবার মাকে একবার বোনকে দেখছে। ছিদ্রের গুরু তো সে। হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি মেলে 2 মেয়েকে দেখেন, 3টে ছিদ্র দেখেন। এরপর দৃষ্টি শীতল করে বললেন, শুটিং দেখছিলি? পদ্মজা বাধ্যের মতো মাথা ঝাঁকালো। হেমলতার রাগ হলো না। তিনি চৌকিতে বসে প্রশ্ন ছুড়লেন। ছিদ্রের বুদ্ধি পূর্ণার। প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে আসলো। 1 ফোঁটা পানি দরকার, নয়তো দম বেরিয়ে যাবে। পদ্মজা চকিতে চোখ তুলে তাকালো, অসহায় কণ্ঠে বলল, আম্মা, আর হবে না। পূর্ণাকে কিছু বলো না, ওর দোষ নাই। আমি। হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না। প্রেমাকে ডেকে জিজ্ঞেস করলেন, প্রেমা, তোর আব্বা কই? গিয়ে বল আমি ডাকছি। প্রেমা ছুটে গেল, আবার ছুটে আসলো। হেমলতা বারান্দা পার হয়ে চুলার দিকে এগোলেন। তখন মোর্শেদ আসলেন। কি হইছে? ডাক কেরে? লাহারি ঘরে একটা জানালা করে দাও, মেয়েদের চৌকির পাশে। কাঠ আছে মুরগির খোপের কাছে। কি জন্যে? আমি চাইছি তাই, না পারলে বলো অন্য কাউকে ডাকবো। তেরা কথা কন স্যার। আমার তোমার সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না। লাগবো কেরে? তোমার তো আমারে পছন্দ না। তোমার পছন্দ বিলাই চোখা বেড়া স্যারারে। অহেতুক কথা বলো না। মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয়। রোগে ধরলেই লতার কথা মনে পড়ে।
মোর্শেদ মিনিট খানেক রাগ নিয়ে তাকিয়ে থাকলেন। মোর্শেদ ঘন্টা খানেক সময় নিয়ে 2 ফুট উচ্চতার জানালা করলেন। পদ্মজা পূর্ণা হতবাক, সেই সাথে খুশি। হেমলতা ছোট পর্দা টাঙিয়ে দেন, রুম থেকে বাহির দেখা যায়, কিন্তু জানালার ওপাশে কি আছে বাহির থেকে দেখা যায় না। সন্ধ্যা মুহূর্তের শুটিং শুরু হয়। পদ্মজা, পূর্ণা, প্রেমা চকিতে বসলো চিরানিয়া, তাদের চোখে মুখে খুশির ঝিলিক। হেমলতা তা দেখে মৃদু হাসলেন। বড় মেয়ে দুটো কখনো মুখ ফুটে শখ আহ্লাদের কথা বলে না, না বলা সত্ত্বেও অনেকবার 2 বোনের ইচ্ছে পূরণ করেছেন তিনি। আর কিছু ইচ্ছে বুঝতে পারলেও পূরণের সামর্থ্য হয়নি হেমলতার। হেমলতা ঘরের বাইরে যেতেই পূর্ণা বলল, আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ না, তাই না আপা? মায়ের মতো কেউ হয় না, সবার কাছে সবার মা সেরা। আমাদের মা আমাদের কাছে সেরা, লাবণ্যর মা লাবণ্য আর ওর ভাইয়ের কাছে সেরা, মনির মা মনির কাছে সেরা। ওরা বলছে বোকা, এসব বলতে হয় না। না, আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা, এমন মা আর একটাও নেই। হেমলতার কানে প্রতিটি কথা আসে। পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না, পদ্মজা জানে। আমাদের আম্মা সত্যি সেরা, আলাদা। পদ্মজা হেসে বলল। পূর্ণা জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করল, আপা, চিত্রা দিদিরে কেমন লাগে? পদ্মজা চিত্রার দিকে তাকালো। ছাই রঙা শাড়ি পরা, হাতে কালো রঙের ঘড়ি, ফুল হাতা ব্লাউজ, শালীন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া। নাকে সাদা পাথরের নাকফুল, লম্বা চুল বেনি করে রেখেছে। মুখে খুব মায়া, স্নিগ্ধ একটা মুখ, যেন শরতের শুভ্র এক টুকরো মেঘ। পদ্মজা বলল, আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ চিত্রা দিদি। পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল। প্রথম কে? পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, আমাদের আম্মা। হেমলতার বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতিতে ছেয়ে গেল। পদ্মজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে, হেমলতা প্রথম শুনলেন। তিনি সুন্দর ভুবন মোহিনী রূপসীর মুখে শুনলেন। এই আনন্দ কোথায় রাখবেন তিনি? কেন ছেলে মানুষই অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি? প্রেমা অবাক স্বরে বলল, আম্মা তো কালো, চিত্রা দিদির চেয়ে সুন্দর কিভাবে? এভাবে বলছিস কেন প্রেমা? তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না? পূর্ণা গম গম করে উঠল। প্রেমা ভয় পেল। পদ্মজা বলল, পূর্ণা, বকছিস কেন? প্রেমা কত ছোট, ও কি সুন্দরের গভীরতা বোঝে? ও খালি চোখে ফর্সা কালোর তফাৎ দেখে। সৌন্দর্যের গভীরতা তো আমিও বুঝি না। পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনালো। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে দেখল হেমলতার উপস্থিতি। এরপর বলল, আমার রং কালো, কিন্তু সৌন্দর্যের কমতি নেই। আমাকে কখনো এক মনে দেখিস, বুঝবি। আমাদের আম্মার চোখ দুটি গভীর, বড় বড়, পাতলা মসৃণ ঠোঁট। আমার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ। আমার শাড়ির কুচির ভাঁজে আভিজাত্য লুকানো। আম্মা যখন ক্ষীণ চোখে আমার দিকে তাকান, তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে। এত কিছু থাকা সত্ত্বেও